মেঘনা চাইতে জল গল্পের থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ অরূপ দাশগুপ্তের লেখা একটি ছোট গল্প, কুট্টি দাদুর মিস্ট্রি। গল্প পাঠে সাউন্ড এফেক্টস এবং কুট্টি দাদুর চরিত্রে আমি চিরঞ্জিত, ঋতুজার চরিত্রে মন পাখি, পিসিমশাই এবং পিকুর চরিত্রে জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়, মেঘনার চরিত্রে সমাদ্রিতা ভট্টাচার্যা, পিসিমার চরিত্রে অর্চনা চ্যাটার্জি। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে গল্পটা শুরু করা যাক। ঋতুজা মাঝে মধ্যেই বাঁশবেড়িয়ার ও পিসির বাড়ি চলে যায়। গঙ্গার পাড়েই বাড়ি, খুব সুন্দর নাকি জায়গাটা। ওর পিসিও বলেছেন, আর ঋতুজারও ভীষণ ইচ্ছে একবার পিকুদের সবাইকে নিয়ে ঘুরে আসে পিসির বাড়ি থেকে। সেই মতো এক শনিবার ওরা এসে পৌঁছালো বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ায় একবারে গঙ্গার পাড়ি ঋতুজার বড় পিসির বাড়ি। ঋতুজার দুই পিসি, ছোট পিসি বেহালায় পণ্যশ্রীতে থাকেন। কলকাতা এলে যার কাছে ঋতুজা থাকে। আর বাঁশবেড়িয়ার পিসি হলেন বড় পিসি, ওর বাবার থেকেও বড়। গেট দিয়ে ঢুকে ছোট একটা বাগান, দেখেই বোঝা যায় একসময় কেউ যত্ন করে বাগানটা করেছিলেন। বাগান পেরিয়ে বাড়িতে ঢোকার মুখে দুপাশে এক ঝাঁক নয়নতারা গাছ, তাতে ভরে ভরে ফুল ফুটে আছে। একটা বড় পিয়ারা গাছও আছে বাড়ির বাঁ দিকের কোনায়। পিকুদের দেখে ঋতুজার পিসির প্রথম প্রশ্ন, সৌনা আসেনি? মেঘনা একটু মিচকি হেসে পিকুর দিকে তাকালো। ঋতুজা বলল, না, ও তো শান্তিনিকেতনেই আছে। পিকুরা তিনজনে ভেতরে গিয়ে বসল। খুব আলো হাওয়া বাড়িটাতে, একটা মন ভালো করে দেওয়ার মতো ব্যাপার আছে। ঋতুজা সবাইকে নিয়ে বাড়িটা দেখালো। বাড়ির পিছনেই গঙ্গা। ঠিক হলো দুপুরে খাওয়া দাওয়ার পর যাওয়া হবে গঙ্গার পাড়ে। বাড়ি দেখাতে দেখাতে ঋতুজা বলল, জানিস, আমার পিসির যে শ্বশুর জিতেন লাহিড়ী, মানে আমাদের কুট্টি দাদু, খুব নামকরা শিল্পী, ছবি আঁকেন। তখনকার দিনে আর্ট কলেজ থেকে পাশ করে বেশ কিছুদিন প্যারিসে ছিলেন। ওখানে থাকাকালীন উনি বেশ কিছু বিখ্যাত শিল্পীর সান্নিধ্যে আসেন। পিসি বলে ওর কাছে নাকি কোনো এক বিখ্যাত ফরাসি শিল্পীর অরিজিনাল ছবি আছে, যার দাম আজকে আকাশ ছোঁয়া হবে। কুটি দাদু তিনটে নেশা: ছবি আঁকা, বই পড়া আর দাবা খেলা। চল দাদুর সাথে দেখা করে আসি। ওরা সবাই সিঁড়ির ধাপ দিয়ে ওপরে উঠতে লাগলো। এমন সময় ঋতুজা চেঁচিয়ে বলল, পিসি, ও পিসি, আমরা উপরে দাদুর সাথে দেখা করতে যাচ্ছি। পিসি নিচে রান্নাঘর থেকে বললেন, দাঁড়া, চা আনছি, চা খেয়ে তারপর যাস। গরম সিঙাড়া রসগোল্লার চা খেয়ে পিকুরা উপরে উঠে গেল। কুট্টি দাদু খাটে বসে ছবি আঁকছিলেন। ঋতুজাদের দেখতে পেয়ে বললেন, এসো এসো দাদু ভাইরা, ভেতরে এসো। কুট্টি দাদুর ঘরটা বাড়ির পিছন দিকে। ঘরে ঢুকলেই উল্টো দিকে জানলা দিয়ে দূরে গঙ্গা দেখা যাচ্ছে। দু একটা পালতোলা নৌকাও ভেসে আছে। মেঘের ছায়া পড়ে নদীর জলও যেন আকাশের রঙে মেতে উঠেছে, কোথাও উজ্জ্বল, কোথাও বা ঘোলাটে। গোটাটা যেন এক বহমান ক্যানভাস। দাদুর ঘরটা বেশ বড় আর খোলামেলা। সব দেয়ালেই বড় বড় পেন্টিং ঝোলানো, অধিকাংশই অয়েল পেন্টিং, নানান ধরনের ছবি। একটা দেয়ালে হুবহু এক রকমের কিউবিজমের স্টাইলে 5টি ছবি পাশাপাশি টাঙানো। আর খাটের দুপাশে দুটো ঘুঁটি সাজানো দাবার বোর্ড। দেখে মনে হচ্ছে কেউ খেলতে খেলতে উঠে গেছে। একটা বোর্ডে বেশ ধুলো পড়ে আছে, আর অন্যটা থেকেই বোঝা যাচ্ছে রেগুলার খেলা হয়। তাছাড়া ঘরে একটা কাঠের আলমারি আর একটা টেবিল চেয়ার ছাড়া
বিশেষ কিছু নেই। দাদু কী ছবি আঁকছেন পিকু একবার দেখার চেষ্টা করতেই কুট্টি দাদু ক্যানভাসটাকে পিটুর দিকে ঘুরিয়ে নিলেন। বলো তো দাদু ভাই, এটা কিসের ছবি? ছবিটার নিচে লেখা আছে তত্তম অসি। পিকু কিছুক্ষণ ভালো করে দেখে বলল, যা লেখা আছে তাতে তো মানে দাঁড়ায় তুমিই সব। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছো। জানো দাদু, ও অনেক কিছু জানে। যেমন ভালো পড়াশোনায় তেমন ভালো গোয়েন্দা। ও জানো কত কঠিন কঠিন সব মিস্ট্রি সলভ করেছে। না না, ওসব কিছু না, ও একটু বেশি কথা বলে, তাই বাড়িয়ে বাড়িয়ে বলছে। ওরে বাস, সেসব গল্প তো তাহলে শুনতেই হবে দাদু ভাই। তবে জানো তো, আমারও এই ঘরে একটা মিস্ট্রি আছে। এখন কিছু বলবো না, পরে সুযোগ বুঝে বলা যাবে ক্ষণ। দাদু, যদি কিছু মনে না করো তাহলে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আচ্ছা, তুমি যে এই ছবিটা আঁকছো এর মানে কি? আসলে যে কোনো সৃষ্টির মধ্যেই তো একটা বক্তব্য থাকে, তাই আমার প্রশ্ন, এই ছবিতে তোমার কি বক্তব্য, যদি একটু বুঝিয়ে বলো। অবশ্যই, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা মানে আছে। তবে সেটা বলতে গেলে তো দাদু ভাই অনেক কথা বলতে হয়। তোমাদের কি আর এই বয়সে এসব কথা শুনতে ভালো লাগবে? সবাই মিলে ইনসিস্ট করাতে কুট্টি দাদু শুরু করলেন। তোমরা কেউ অদ্বৈত বেদান্তের কথা শুনেছো? হ্যাঁ, শব্দটা শুনেছি, কিন্তু কোনো পরিষ্কার ধারণা নেই। তাহলে তো তোমাদের একটু বিশদেই বলতে হয়। এই কথা বলে কুট্টি দাদু গল্পটা শুরু করলেন। আমাদের মুনি ঋষিরা যে বেদ উপনিষদ লিখে গেছেন তার ব্যাপ্তি বিশাল। কেউ কেউ বলে যে আদি শঙ্করাচার্য বা তাঁর আগে কেউ বেদ উপনিষদের সঙ্গে জিস্ট করে অদ্বৈত বেদান্তের সৃষ্টি করেন। বেদ উপনিষদের যে মূল বক্তব্য তা এই বেদান্তেই বলা আছে। এর মধ্যে দু একটা, যেমন দিগদৈশ্য, বিবেক বা বিবেক চূড়ামণি ইত্যাদি। এই দিগদৃশ্য বিবেক মানুষকে বলার চেষ্টা করে তুমি কে, আর বিবেক চূড়ামণি জীবন মুক্তি নিয়ে আলোচনা করে, বোঝানোর চেষ্টা করে তুমি এবং জীবন ভিন্ন। তোমার থেকে জীবনকে মুক্ত করতে পারলেই তুমি স্বতন্ত্র, তুমি মুক্ত। সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে এই পুরো বক্তব্যের মধ্যে কোথাও ভগবান, স্বর্গ বা ওই ধরনের কোনো ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা নেই। তোমরা কেউ ভগবানে বিশ্বাস করো? মেঘনা একটু হ্যাঁ বলার চেষ্টা করলেও বাকিদের সমবেত নাতে সে চুপ করে গেল। দাদু আবার শুরু করলেন। তবে গোড়াতেই একটা কথা বলি, সংস্কৃত শুনে ভেবো না এর কোনো অলৌকিক মাহাত্ম্য আছে। ব্যাপারটা আদৌ তা নয়। সংস্কৃত আর 5টা ভাষার মতোই একটা ভাষা, যা মানুষ কখনো একসময় ব্যবহার করত। ব্যাস, এর বাইরে আর কিছু না। তোমাদের একটা গল্প বলি, শোনো। ছান্দোগ্য উপনিষদের একটা গল্প। উদ্দালক নামে একজন ব্যক্তি তার ছেলে শ্বেতকেতুকে 12 বছরের শিক্ষা গ্রহণের পর জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, কি সেই প্রশ্ন যার উত্তর জানলে সবকিছুই জানা হয়ে যায়? শ্বেতকেতু অনেক চেষ্টা করেও যখন উত্তর দিতে পারল না, তখন উদ্দালক বললেন, তত্ত্বম অসি, অর্থাৎ তুমি যদি নিজেকে জানতে পারো তাহলেই সব জানা হয়ে যায়। অতএব নিজেকে জানাটাই জীবনের সবচেয়ে বড় কাজ। যদি নিজেকে জানতে পারো তাহলে তোমার আর কিছু জানার বাকি নেই। এই নিজের সম্পর্কে জানাটাই বড় কঠিন কাজ। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আপনাকে এই জানা আমার আর ফুরবে না। এইসব বলে কুট্টি দাদু একটু থেমে পড়লেন। তোমরা নিশ্চয়ই খুব বোর হলে। তবে হ্যাঁ, আমি এক বাক্যে স্বীকার করছি, তোমরা খুব ভালো শ্রোতা। তোমাদের কি কোনো প্রশ্ন নেই? সবাই কিরকম ফ্যাল করে চেয়ে রইল। পিকু দেখলো যদি একটাও প্রশ্ন না করে তাহলে পেস্টিজ পুরো পাংচার হয়ে যাবে।
তাই জিজ্ঞাসা করলো। আচ্ছা দাদু, শুনেছি গীতার মূল বক্তব্য বেদ ও উপনিষদ থেকে নেওয়া। তাহলে গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে বারবার ভগবান বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন কেন? আর তা প্রমাণ করতে অর্জুনকে নিজের বিশ্বরূপে দেখাতে গেলেন কেন? ইন্টারেস্টিং। আসলে কি জানো, সবটাই স্বার্থসিদ্ধির জন্যে। অর্জুন যখন কিছুতেই যুদ্ধ করতে রাজি হচ্ছিল না ওর আত্মীয় স্বজনের বিরুদ্ধে, তখন শ্রীকৃষ্ণ ওই সব করতে শুরু করেন। এমনকি এই লোভও দেখান যে অর্জুন যুদ্ধে মারা গেলে স্বর্গের স্থান পাবে, আর জীবিত অবস্থায় জিতে গেলে রাজা সুখ ভোগ করবে। দুটোই লোভনীয়। অথচ এই কৃষ্ণই বলেছেন, কর্ম করো, কিন্তু কর্মের ফল নিয়ে কোনো কিছু আশা করো না। তাই আমি উপনিষদে বিশ্বাস করি, যেখানে ভগবান স্বর্গ এবং সব কিছুর থেকেই চেনা বা জানার ওপর বেশি জোর দিয়েছেন। কুট্টি দাদু কথাগুলো এক নাগাড়ে বলে গেলেন। এইসব কথাবার্তার ফাঁকে ঋতজা নিচ থেকে ঘুরে এসে বলল, চলো দাদু, পিসি সবাইকে খেতে ডাকছে। নিচে এসে ওরা দেখে বিশাল আয়োজন। ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির ডালনা, দেশি পাবদার ঝোল, পাঁঠার মাংস, আমসত্ত্ব খেজুরের চাটনি, আর শেষ পাতে মিষ্টি দই। খেতে বসে পিকুদের সঙ্গে ঋতজার পিসমশায়ের আলাপ হলো। ভীষণ শান্ত প্রকৃতির লোক, একদমই দাদুর মতো নয়। খাওয়ার জায়গা থেকে দেখা যাচ্ছিল বাড়ির পিছন দিকে বেশ খানিকটা ঘেরা জায়গা আছে, আর তাতে আম, জামরুল, ক্যাঁঠাল এইসব গাছের সারি। গাছের ফাঁক দিয়ে দূরে একটু গঙ্গা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়ার শেষে ঋতজা পিকুদের নিয়ে গঙ্গার পাড়ে ঘুরতে গেল। বাড়ির পিছন দিকে দরজা দিয়ে বেরিয়ে 150-200 মিটার গেলেই গঙ্গা। ভারী সুন্দর গঙ্গার পাড়টা। ওরা যেখানটায় গিয়ে উঠল সেখানে একটা বিশাল তেঁতুল গাছ, তারপরেই গঙ্গার পলির কাদা। পিকুরা তেঁতুল গাছটার তলায় গিয়ে বসল। চারিদিক নিস্তব্ধ, হালকা একটা ফুরফুরে হাওয়া বইছে। মাঝগঙ্গা দিয়ে 2-1টা সাদা পালতোলা নৌকা ভেসে যাচ্ছে। রোদ পড়ে গঙ্গার জল গলানোর উপর মতো লাগছে। পাড়ে গঙ্গার ঢেউয়ের ধাক্কা লেগে ছলাৎ ছলাৎ আওয়াজ। একটা দারুণ শান্ত পরিবেশ। কারোর মুখে কোনো কথা নেই। পিকু ঋতজাকে বলল, এরকম একটা অপূর্ব এনভায়রনমেন্ট, আর তুই একটা গান গাইবি না? ঋতজা গাইতে শুরু করলো। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। নদীর আশপাশ এপার ওপার সব যেন কেমন ক্লান্তিতে ভরা। কোথাও কোনো তাড়া নেই। একটা নির্ধারিত ছন্দ মেনে সব ঘটে চলেছে। নদী তার মতো বয়ে চলেছে। 2টো নৌকা পাল ফেলে ওপার ঘাটে নোঙর ফেলছে। হাওয়াও কেমন যেন অনিচ্ছায় বয়ে চলেছে। মেঘনা ঘড়ি দেখে বলল, 4টে বাজে, এবার ওর। বাড়িতে পৌঁছে সবাই একবার দাদুর সঙ্গে দেখা করতে গেল। পিকুর মাথায় তখনও দাদুর ঘরে মিষ্টির কথাটা ঘুরে বেড়াচ্ছে। সে একবার কুট্টি দাদুকে এই মিষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করে ফেলল। দাদু, কি মিষ্টি আছে বলো না? হো 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 হো। এখন তো বলা যাবে না দাদু ভাই, তবে আমি কথা দিচ্ছি, ঠিক সময় মতো তুমি ওর ঘরে মিষ্টি সলভ করার ডাক পাবে। পিকু কোনো উত্তর দিল না, শুধু বেরোনোর আগে জিজ্ঞাসা করল,
দাদু, আমি কি দুটো প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। প্রথম প্রশ্ন, কিউবিজম স্টাইলে আঁকা হুবহু একই রকম 5টা ছবি কেন? আর দুটো দাবার বোর্ড সাজানো কেন? ওই যে বললাম, সবটাই তুমি সময় মতো নিজেই জানতে পারবে। আই প্রমিস। পিকুরা ফেরার সময় ঋতুজা আরুর সঙ্গে ফিরল না। ও পরের দিন সকালে পিসির বাড়ি থেকেই শান্তিনিকেতনে ফিরে যাবে। সেদিন রাত্রে মিতু মানে ঋতুজা, কুট্টি দাদু, পিসি পিসিমশাই সবাইকে পিকুর গোয়েন্দাগিরির গল্প শোনাচ্ছিল। জয়সালমীর থেকে রত্নথম্বরের ঘটনাগুলো তো বললই, সঙ্গে আর যেগুলো জানে সেগুলোও বলল। দাদু শুনে শুধু বললেন, ছেলেটাকে দেখলেই বোঝা যায় খুব ইন্টেলিজেন্ট। সোমবার থেকে পিকুদের জীবন তথই গছ, কোনো বৈচিত্র্য নেই। তবে মাঝে মধ্যে পিকুর মাথায় কুট্টি দাদুর মিশ্রিটা ঘোরে। মাঝে একদিন পিকু মেঘনাকে নিয়ে সল্টলেকে গিয়েছিল। ভালো খাওয়া দাওয়া হলো। মেঘনার তো যত বয়স্কদের সাথে ঘনিষ্ঠতা। ওদিকে দিদার বাড়িতে ঠাকুমা। দিদা বহু কষ্টে মেঘনা নামটা উচ্চারণ করতে পারলেও ঠাকুমায়ের দিনে মেঘনাথ থেকে মেঘনাতে পৌঁছাতে পারেনি। পিকু অনেক বুঝিয়েছে, কিন্তু ঠাকুমা মেঘনাকে দেখলেই ফোগলা দাঁতে ম্যাগনা ম্যাগনা করে ওকে জড়িয়ে ধরবেন। এর মধ্যেই একদিন হঠাৎ ঋতুজা মেঘনাকে ফোন করে জানালো কুটি দাদু নাকি ভীষণ অসুস্থ, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি, 3 দিন হয়ে গেছে, এখনও জ্ঞান ফেরেনি, ভেন্টিলেশনে আছেন। শুনে পিকুর মন খুব খারাপ হয়ে গেল। খুব ইচ্ছে করছিল দাদুকে একবার দেখতে যেতে। মেঘনাই বারণ করলো, বলল, ঋতুজার অনুপস্থিতিতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। কথাটা শুনে পিকু অবাক হয়ে গেল। সে বলল, আচ্ছা, দাদুকে তো আমার ভালো লাগে, তার সঙ্গে ঋতুজার উপস্থিতির কি প্রয়োজন? সেদিন রাতেই কুট্টি দাদু মারা গেলেন। 2 দিন পরে ঋতুজা ফোন করে মেঘনাকে দাদুর মৃত্যু সংবাদ দিল। আশ্চর্যের ব্যাপার হলো, দাদু নাকি কিছুদিন আগে ঋতুজার বড় পিসিকে একখানা খাম দিয়ে বলেছিলেন এই খামটা যেন উনি মারা গেলে তবেই খোলা হয়। এখন পিসি খাম খুলে দেখে, তাতে লেখা, আমার মৃত্যুর পর আমার ঘরের কোনো কিছুতেই হাত না দিয়ে মৃত্যুর বন্ধু পিকোকে খবর দিও। আমার দৃঢ় বিশ্বাস ও চেষ্টা করলে আমার ঘরের মিষ্টি সলভ করতে পারবে এবং তোমরা তাতে লাভবান হবে। আমার ঘরে একরকম করে আঁকা ছবিগুলোর মধ্যে একটা ছবি বিখ্যাত এক ফরাসি শিল্পীর আঁকা। সেই ছবির এখন অনেক দাম হতে পারে, কাজেই আসল ছবিটা খুঁজে বের করতে পারলে তোমাদের অনেক লাভ হবে। দাদুর চিঠির কথাগুলো শুনে পিকু মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলতে লাগলো, এটা দাদু কি করলো, আমাকে শেষে ফাঁসিয়ে দিয়ে গেল। যাই হোক, পরের দিন সকালে ওরা 4 জন বাঁশবেড়িয়ায় পৌঁছে গেল। সৌনও কলকাতাতেই ছিল, সেও গেল সঙ্গে। ওরা বাড়িতে বলে গেল যদি রাত্রে আসতে দেরি হয় তাহলে ঋতুজার পিসির বাড়িতেই থেকে যাবে। কুট্টি দাদুর ঘরে ঢুকে পিকুর কীরকম একটা মনে হলো, দাদু বুঝি এক্ষুনি এসে দাঁড়াবেন। ঘরের মধ্যে সেই সব গোছানো এবং অগোছলা ভাব দুটোই আছে, যা কোনো একটা দৈনন্দিন ব্যবহৃত ঘরে থাকে। পিকুর দুটো জিনিসের ওপর প্রথম নজর, দাবার কিউবিজমের ছবিগুলো। পিকু দেখল সেই প্রথম দিনের মতোই একটা দাবার বোর্ড ইনট্যাক্ট সাজানো রয়েছে, কিন্তু অন্যটা দেখে মনে হচ্ছে কেউ খেলতে খেলতে উঠে গেছে। ঋতুজার পিসুমশাই পাশেই দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করলেন, কিছু বুঝতে পারছো? বাবার কাছে, মিতুর কাছে তোমার বুদ্ধির অনেক গল্প শুনেছি। বাবা তো বলেই গেছেন পারলে তুমিই পারবে, তবে তুমি না পারলে আমি এই ঘর এইভাবেই রেখে দেবো, অন্য কাউকে আর হাত দিতে দেব না। কথা দিতে পারছি না পিসমশাই, তবে দাদু যখন বলে গেছেন একটা আপ্রাণ চেষ্টা তো আমাকে করতেই হবে এবং আমি করবই। দেখা যাক, পারলে 2-1 দিনের মধ্যেই বুঝতে পারবো। আপনাদের কি কিছু মনে আছে বা কিছু মনে হচ্ছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না, তবে উনি এই 5টা ছবি নিয়ে খুবই গর্ব করতেন, বলতেন এরকম কেউ আঁকতে পারবে না। কিন্তু উনি যে কেন 5টা হুবহু একই ছবি এঁকেছিলেন সেটা বলতে পারবো না। তবে এখন তো দেখছি 5টা নয় 4টে আঁকা ওর, আর 5মটা কোনো বিখ্যাত ফরাসি শিল্পীর।
পিকু ভালো করে কুট্টি দাদুর ঘরটা দেখল, আর কোথাও কিছু অস্বাভাবিক আছে কিনা বোঝার জন্যে। তারপর একটা টুল টেনে নিয়ে তাতে উঠে 5টা ছবি খুব ভালো করে কাছ থেকে দেখল। কোথাও কোনো তফাৎ নেই, হুবহু এক। হঠাৎ মনে পড়ল দাদুকে পিকু যখন এই ছবিগুলো আর দাবার কথা জিজ্ঞাসা করেছিল, দাদু এড়িয়ে গিয়েছিলেন। টুল থেকে নেমে পিকু অর্ধেক খেলা দাবার বোর্ডটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করলো। সাদা ঘুঁটিগুলো খুব অল্প মারতে পেরেছে কালোরা। সাদার মোটামুটি অধিকাংশই ঘুঁটি বেঁচে আছে, আর কালোর অবস্থা বেশ শোচনীয়। রাজা একা দাঁড়িয়ে আছে, দূরে একটা ঘোড়া আর একটা গজ পড়ে আছে, আর সঙ্গে সর্বসাকুল্যে 2টি বোড়ে। তাদের কেউই কোনো ভালো পজিশনে নেই। পিকু যতটুকু দাবা খেলা বোঝে তাতে এরকম সিচুয়েশন পায়ে হওয়া অসম্ভব। সবথেকে আশ্চর্য ব্যাপার হলো কালো মন্ত্রী পায়ে সাদা রাজার পাশে বয়ালতো বিয়েতে দাঁড়িয়ে আছে। নর্মাল খেলায় মন্ত্রী ওইভাবে বিপক্ষের শিবিরে ঢুকতে পারে না। খুব ভালো করে ভেবে দেখলে এ তো অলমোস্ট কিস্তিমাত। তাহলে দাদু এইভাবে বোর্ডটা ফেলে রাখলেন কেন? আপাতত দৃষ্টিতে পুরো বোর্ডটা দেখলে মনে হচ্ছে কালো রাজা সব কিছু হারিয়ে কেমন অসহায় অবস্থায় একলা দাঁড়িয়ে আছে, আর সাদারা পূর্ণ শক্তি নিয়ে কালোর রাজত্ব দখল করতে চলেছে। কিন্তু কালো মন্ত্রী সে কী করে সাদাদের অত কাছে? তাকে অনায়াসেই মেরে ফেলা যায়, অথচ সাদারা মারছে না। পিকুর বনে একটু খটকা লাগলো। দাদু কি তাহলে ইচ্ছে করে বোর্ডটা এরকম সাজিয়ে রেখেছেন? এটা কি কিছু ইঙ্গিত করছে? কালো মন্ত্রীর জায়গাটা সত্যি খুব বিস্ময়কর। সাধারণত খেলাতে মন্ত্রীর ওখানে পৌঁছে যাওয়াটা অস্বাভাবিক, তার মানে এটা দাবা খেলা নয়। দাদু নিজেই ঘুঁটিগুলো এইভাবে সাজিয়ে রেখেছেন এবং কিছু বলার চেষ্টা করছেন। অপোনেন্টের ঘরে কালো মন্ত্রী এইভাবে তখনই পৌঁছে যেতে পারবে যখন সে সাদাদেরই একজন। তার মানে মন্ত্রী কালো হয়েও সাদাদের সঙ্গেই দাঁড়িয়ে আছে, আর রাজা অসহায়, কারণ মন্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে। পুরোটাই এবার পিকুর কাছে পরিষ্কার হতে থাকলো। তার মানে এখানে ঘুঁটির রং আর পজিশন দুটোই ভীষণ ইম্পর্টেন্ট, দাবা খেলাটা নয়। কুট্টি দাদু এখানে একটা বাস্তব সিচুয়েশন বোঝাতে চেয়েছে। সাদা ঘুঁটি রিপ্রেজেন্ট করছে বিদেশি শক্তি, আর কালো ঘুঁটি মানে আমরা নেটিভ ইন্ডিয়ান্স, আর বিদেশের সঙ্গে বিশ্বাসঘাতক মন্ত্রী। পিকু একটু জোরেই উঠে বলল, সিরাজউদ্দৌলা, মির্জাফর অথবা পলাশির যুদ্ধ। কিন্তু এর সঙ্গে 5টা ছবির কি সম্পর্ক? পিকু পিছনে ফিরে দেখে দরজায় পিসমশাই দাঁড়িয়ে আছেন। সেটাই তো বুঝতে পারছি না। একটু পরে দ্বিতজা এসে নিচে ডেকে নিয়ে গেল, পিসি খেতে ডাকছে। পিকু যখন কুট্টি দাদুর ঘরে ছিল তখন ঋতুজারা 3জনে গঙ্গার পাড় থেকে ঘুরে এসেছে। পিকু অবশ্য এতে কিছু মনে করল না। পিকুর মাথায় তখন পলাশির যুদ্ধ ঘুরছে। খাওয়া সেরে পিকুর ওপরে গিয়ে আবার ভালো করে দাবার বোর্ডটা দেখতে লাগলো। কোথাও বুঝতে কোনো গন্ডগোল হচ্ছে না তো? দাবার ছকের ব্যাপারটা মোটামুটি কনফার্ম হয়ে পিকু বোঝার চেষ্টা করলো। এর সঙ্গে ছবির যদি কোনো যোগাযোগ পাওয়া যায়। টুলে উঠে ছবিগুলোর ওপর মোবাইলের টর্চের আলো ফেলে ভালো করে বোঝার চেষ্টা করলো কোনো সাংকেতিক চিহ্ন পাওয়া যায় কিনা। পিকুর ধৈর্য আছে। অনেকক্ষণ ছবিগুলো দেখার পর পিকুর মনে হলো প্রত্যেকটা ছবির কোণায় যেন একটা করে 2 ডিগ্রির সংখ্যা লেখা আছে। এমনভাবে লেখা যে সংখ্যাটা পুরো ছবির অংশই মনে হচ্ছে। খুব কনফিউজিং। পিকু আবার ভালো করে দেখল, একটা ছবিতে যেন মনে হচ্ছে 23 লেখা, আবার একটা ছবি খুব ভালো করে দেখল 22। এইভাবে 5টা ছবিতে 19 থেকে 23 অবধি সংখ্যা পেল। পিকু বোঝার চেষ্টা করলো এই সংখ্যাগুলো কিসের ইঙ্গিত। ওদিকে পলাশির যুদ্ধ, এদিকে 19 থেকে 23 অবধি সংখ্যা। কোনো লিঙ্ক আছে নাকি পুরোটাই পিকুর মনের ভুল? সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। নিচে তখন ঋতুজারা চুটিয়ে আড্ডা মারছে, আর পিকু এদিকে খেটে মরছে। মেঘনাটাও ওদের দলে ভিড়েছে। পিকু একটু হতাশই হলো। ঘরে আর কেউ নেই, পিকু একা। পিকু জানলার ধারে গিয়ে দাঁড়ালো। দূরে গঙ্গা দেখা যাচ্ছে, একটা স্টিমার যাচ্ছে। সত্যি ভারী সুন্দর জায়গাটা।
পিকু তো এখানে একাই 7 দিন কাটিয়ে দিতে পারে। পিকু বোঝার চেষ্টা করলো দাবা ছবির মধ্যে সম্পর্ক কোথায়। পিকু একটু বিড়বিড় করে বলে উঠল। ইফ মাই থিঙ্কিং ইজ রাইট। পিকু আবার ফিরে গেল দাবার ওই ছবিগুলোর কাছে। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। ও দৌড়ে নিচে নেমে এসে ঋতুজাকে বলল, শোন, বোধহয় পেয়ে গেছি, আগে একটু ভালো করে চা খাওয়া দেখি। কি জানলি, আমায় বলবি না? কেন, তুই তো আড্ডা মারতেই ব্যস্ত, তোর আবার এসব জেনে কি হবে? পিকুর গলায় অভিমানের স্বর। মেঘনা বুঝতে পারল কেশ গন্ডগোলের। এর মধ্যেই ঋতুজা পিসির সঙ্গে চা নিয়ে এলো। পিসি আর পিসমশাই এসে বসলেন। চা খেতে খেতে পিকু ওদের পুরো ব্যাপারটা বলল। পিসমশাই সব শুনে বললেন, হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু পলাশির যুদ্ধের সঙ্গে ছবির কি সম্পর্ক? আসলে ওই 5টা ছবির মধ্যে 4টি ছবি দাদুর নিজের হাতে আঁকা, আর একটি ছবি অরিজিনাল ফরাসি শিল্পীর আঁকা, যার দাম হয়তো আজকের বাজারে কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। চুরির হার থেকে বাঁচতেই দাদু এই পন্থা নিয়েছিলেন। এবার বলি, কোনটা অরিজিনাল ফরাসি শিল্পীর আঁকা সেটা বুঝলাম কি করে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757-তে। এই 4টে যোগ করলে 1 + 7 + 5 + 7 হয় 20। যে ছবিতে 20 সংখ্যাটা আছে সেটা হলো অরিজিনাল, বাকি সবগুলোই দাদুর আঁকা। পিসিমশাই একটু কম কথা বলেন। সব শুনে বললেন, ধন্য তোমার বুদ্ধি, বাবা ঠিকই বলে গিয়েছেন, পারলে তুমিই পারবে। পিসি পিকুর পিঠের ওপর হাত রেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও বলো? পিকু আর মেঘনা একসাথে চেঁচিয়ে বলল, লুচি, বেগুন ভাজা, পাঁঠার মাংস সাথে একটু মিহিদানা। আর মিহিদানা। সবাই মেঘনার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। কেন? পিকু তো এগুলো খেতেই ভালোবাসে, তাই আমি বলে দিলাম। না না, তাতে কি হয়েছে, কিন্তু তাহলে তো রাতে থাকতে হবে। সকলে বাড়িতে বলে দাও যে কাল সকালে বাড়ি যাবে। ডিনারের পর ওরা 4 জন মিলে উপরে দাদুর ঘরের পাশের ঘরে বসে সারা রাত আড্ডা মারল। সাথে ঋতুজার গান আর সৌনর বাঁশি, আর দূরের চাঁদের আলোয় গঙ্গা দর্শন। দারুণ কালো রাতটা। মেঘনা চাইতেই জল গল্পের থেকে এতক্ষণ শুনলেন অরূপ দাশগুপ্তের লেখা একটি ছোট গল্প, কুট্টি দাদুর মিষ্টি। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানান। @গল্পের ঠেক 2K23-তে, আর আমাদের ইউটিউব চ্যানেল মেঘনা চাইতেই চল। আমি বিশেষ ধন্যবাদ জানাই ইন্দ্রাণী ভট্টাচার্যকে আমাদের পাশে থাকার জন্য। আবার একটি নতুন গল্প নিয়ে আমরা আসছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।